মুম্বাইয়ের সেই কালো ও ভয়ঙ্কর রাতে আকাশ যেন চিৎকার করছিল এবং মুষলধারে বৃষ্টি পুরো শহরকে নিজের গ্রাসে নিয়ে নিয়েছিল। মনে হচ্ছিল আজ প্রকৃতিও কোনো আসন্ন অমঙ্গলের শোক পালন করছে এবং মালহোত্রা ভিলার বিশাল হলঘরে পিনপতন নিস্তব্ধতা বিরাজ করছিল। সাবিত্রী, যে সকাল থেকে নির্জলা উপবাস রেখেছিল, হাতে পূজার থালা নিয়ে দরজার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল, কারণ তার চোখে ক্ষুধা বা তৃষ্ণা নয়, বরং নিজের স্বামী অর্জুনের জন্য অপেক্ষা এবং চিন্তার গভীর রেখা ছিল। তাকে তার লাল বেনারসি শাড়িতে কোনো দেবীর মূর্তির মতো লাগছিল, কিন্তু তার মুখের রং ফ্যাকাশে হয়ে গিয়েছিল। দেওয়ালের ঘড়ির কাঁটা রাত 12টা বাজাচ্ছিল এবং চাঁদ মেঘের আড়ালে কোথাও লুকিয়েছিল, ঠিক যেমন সাবিত্রীর ভাগ্য আজ গ্রহণ লাগতে চলেছিল। সে নিজের মনকে সান্ত্বনা দিল যে হয়তো কাজের চাপে অর্জুনের দেরি হয়েছে, কারণ সে জানত অর্জুন নিজের ব্যবসা নিয়ে কতটা গম্ভীর থাকে। তখনই বাইরে একটি গাড়ি থামার শব্দ হলো এবং টায়ারের আওয়াজ নিস্তব্ধতাকে চিরে দিল, যা শুনে সাবিত্রীর ম্লান মুখে আশার এক হালকা হাসি ফুটে উঠল। সে তাড়াতাড়ি নিজের আঁচল ঠিক করল এবং পূজার থালাটি শক্ত করে ধরল, যাতে সে নিজের স্বামীর দীর্ঘায়ু কামনা করতে পারে। দরজা খুলল এবং অর্জুন মালহোত্রা টলটে টলটে ভেতরে প্রবেশ করল, যার চোখে ছিল নেশা এবং মুখে এক অদ্ভুত নিষ্ঠুরতা ছাওয়া ছিল। কিন্তু সে একা ছিল না, কারণ তার বাহুডোরে ছিল কামিনী, যে অর্জুনের ব্যক্তিগত সচিব হওয়ার পাশাপাশি এখন তার জীবনে এক গভীর বিষ গুলে দিয়েছিল। সাবিত্রী এই দৃশ্য দেখে পাথরের মতো জমে গেল এবং তার হাত থেকে পূজার থালা প্রায় পড়েই যাচ্ছিল। সে কখনো স্বপ্নেও ভাবেনি যে করবা চৌথের এই পবিত্র রাতে তার স্বামী অন্য কোনো নারীর সাথে এই অবস্থায় বাড়ি ফিরবে এবং মর্যাদার সমস্ত সীমা লঙ্ঘন করবে। সাবিত্রী কাঁপতে থাকা ঠোঁটে কিছু বলার চেষ্টা করল, কিন্তু অর্জুন তাকে বলার সুযোগই দিল না এবং এসেই সে সাবিত্রীর হাত থেকে পূজার থালাটি এক জোর ধাক্কায় নিচে ফেলে দিল। প্রদীপ নিভে গেল এবং চালের দানা পুরো মেঝেতে ছড়িয়ে পড়ল, যা এই কথার ইঙ্গিত ছিল যে আজ এই ঘরের লক্ষ্মী এবং সৌভাগ্য উভয়ই অপমানিত হয়েছে। অর্জুনের চোখে আগুনের স্ফুলিঙ্গ জ্বলছিল এবং সে নিজের পকেট থেকে কিছু ছবি বের করে সাবিত্রীর মুখের ওপর ছুঁড়ে মারল, যা হাওয়ায় দুলতে দুলতে মাটিতে পড়ে গেল। ওই ছবিগুলো ভুয়া ছিল, যা কামিনী অত্যন্ত চতুরতার সাথে তৈরি করিয়েছিল, যাতে অর্জুনের মনে সন্দেহের বীজ বোনা যায়। অর্জুন গর্জন করে বলল যে তোমার মতো নারী আমার পরিবারের পুত্রবধূ হওয়ার যোগ্য নও, কারণ তুমি আমার পিঠ পিছে ডাক্তার ভার্মার সাথে মিলে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছ। সাবিত্রী সেই ছবিগুলো দেখে স্তম্ভিত হয়ে গেল, যেখানে তাকে ডাক্তারের সাথে আপত্তিকর অবস্থায় দেখানো হয়েছিল, অথচ সে কেবল নিজের গর্ভাবস্থার পরীক্ষার জন্য সেখানে গিয়েছিল। সে চিৎকার করে বলল যে এটা মিথ্যে অর্জুন, এবং আপনি আমাকে বিশ্বাস করুন, আমি কেবল আপনার, এবং আমি কখনো মর্যাদার সীমারেখা পার করিনি। তার চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু অর্জুনের হৃদয় পাথরের হয়ে গিয়েছিল, যার উপর চোখের জলের কোনো প্রভাব পড়ছিল না। কামিনী, যে এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে তামাশা দেখছিল, সে ধীর স্বরে আগুনে ঘি ঢালার কাজ করল এবং বলল যে অর্জুন, আমি তো আগেই বলেছিলাম যে এই ভোলা চেহারার নারীরাই সবচেয়ে বেশি বিপজ্জনক হয়। সে অর্জুনের কাঁধে হাত রেখে মিথ্যা সহানুভূতি দেখালো এবং বলল যে দেখো, এ তোমার ভালোবাসার কি প্রতিদান দিল, অথচ তুমি এর জন্য দিনরাত পরিশ্রম করতে। কামিনীর কথা অর্জুনের রাগ আরও বাড়িয়ে দিল এবং সে সাবিত্রীর হাত ধরে তাকে জোরে ঝাঁকুনি দিল, যার ফলে সাবিত্রী মাটিতে পড়ে গেল। সাবিত্রীর শরীর দুর্বল ছিল, কারণ সে অন্ন ও জলের একটি দানাও গ্রহণ করেনি, কিন্তু তার মন নিজের সত্যতা প্রমাণ করার জন্য ছটফট করছিল। সাবিত্রী অর্জুনের পা ধরে ফেলল এবং মিনতি করে বলল যে আপনি আমাকে মেরে ফেলুন বা শাস্তি দিন, কিন্তু আমার চরিত্রের ওপর এমন জঘন্য দাগ লাগাবেন না, কারণ একজন নারীর জন্য তার চরিত্রই তার সব কিছু হয়। সে কাঁদতে কাঁদতে জানালো যে আজ আমি আপনাকে একটি সুখবর দিতে যাচ্ছিলাম, যার জন্য আমরা বছরের পর বছর ধরে অপেক্ষা করছি, কারণ আমি মা হতে চলেছি এবং আমাদের ঘরে এক ছোট্ট অতিথি আসতে চলেছে। এটা শোনা মাত্রই ঘরে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো এবং সাবিত্রীর মনে হলো হয়তো এই খবর শুনে অর্জুনের মন গলে যাবে এবং সে নিজের ভুল বুঝতে পারবে। কিন্তু ভাগ্যের লিখন অন্য কিছুই ছিল, কারণ অর্জুন এক বিদ্রূপের হাসি হাসল এবং বলল যে এই বাচ্চা আমার নয়, বরং এটা তোমার সেই পাপের চিহ্ন যা তুমি আমার নামে পালন করতে চাও। সে বলল যে আমি জানি আমরা গত 5 বছর ধরে সন্তানের জন্য হাহাকার করছি, তাহলে হঠাৎ আজ এই অলৌকিক ঘটনা কিভাবে ঘটে গেল, যখন আমার কাছে তোমার বিশ্বাসঘাতকতার প্রমাণ আছে। এই শব্দগুলো সাবিত্রীর কলিজা ছেড়ে দিল এবং তার মনে হলো যেন কেউ তার অস্তিত্বের ওপরই প্রশ্ন তুলে দিয়েছে।
সে শপথ করল এবং ভগবানের দোহাই দিল, কিন্তু অর্জুনের মাথায় কামিনীর জাদু এবং মদের নেশা বাজেভাবে চেপে বসেছিল। অর্জুন নিষ্ঠুরতার সমস্ত সীমা অতিক্রম করে সাবিত্রীকে তার বাহু ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে শুরু করল এবং সে তাকে প্রধান দরজার দিকে নিয়ে যেতে লাগল। বাড়ির পুরনো চাকর রামু কাকা এবং অন্য সেবকরা এক কোণে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল, কিন্তু মালিকের রাগের সামনে কারো মুখ খোলার সাহস হলো না। সাবিত্রী মেঝেতে ঘষাতে লাগল এবং তার চুড়িগুলো ভেঙে ছড়িয়ে পড়ল, যার ফলে তার কবজি থেকে রক্ত ঝরতে লাগল। সে চিৎকার করতে লাগল যে, অর্জুন, এই তুফানে আমাকে বের করবেন না, কারণ আমার পেটে আপনারই অংশ রয়েছে। কিন্তু অর্জুন বধির হয়ে গিয়েছিল। দরজা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে অর্জুন দরজা খুলল, যেখানে বাইরে তুফানি হাওয়া এবং বৃষ্টির শব্দ কোনো প্রলয়ের মতো মনে হচ্ছিল। সে সাবিত্রীতে একটি জড় বস্তুর মতো বাইরের সিঁড়িতে ধাক্কা দিয়ে দিল, যার ফলে সে গুড়িয়ে গিয়ে কাদায় পড়ল। বৃষ্টির ঠান্ডা ফোঁটা তার শরীরে সূচের মতো বিঁধতে লাগল এবং তার দামি পোশাক মাটিতে মেখে গেল। অর্জুন দরজায় দাঁড়িয়ে গর্জন করে বলল যে, আজকের পর নিজের এই অপয়া চেহারা আমাকে আর কখনো দেখাবে না, আর যদি তুমি এই বাড়ির আশেপাশেও ঘোরাঘুরি চেষ্টা করো তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সাবিত্রী কাদামাখা হাতে নিজের পেট ধরল, কারণ তার নিজের আঘাতের চেয়ে নিজের অনাগত সন্তানের চিন্তা বেশি হচ্ছিল, যে এই পৃথিবীতে আসার আগেই নিজের পিতার দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। সে মাথা তুলে সেই মানুষটির দিকে তাকালো যাকে সে পরমেশ্বর মেনে পূজা করত, এবং আজ সেই মানুষটি তাকে রাস্তার কুকুরের চেয়েও অধম মনে করছে। কামিনী অর্জুনের পিছনে এসে দাঁড়ালো এবং সে এক বিজয়ী হাসির সাথে সাবিত্রীর দিকে তাকালো, যেন বলছে যে এখন এই সাম্রাজ্য এবং এই মানুষটি দুটোই আমার। অর্জুন জোরে দরজা বন্ধ করে দিল এবং সেই ভারী কাঠের দরজার আওয়াজ সাবিত্রীর জীবনের একটি অধ্যায়কে চিরকালের জন্য বন্ধ করে দিল। বৃষ্টি আরও জোরে হচ্ছিল এবং সাবিত্রী একা রাস্তায় পড়েছিল, যেখানে দূর দূর পর্যন্ত তাকে সাহারা দেওয়ার মতো কেউ ছিল না। তার চোখের জল বৃষ্টির জলে মিশে গিয়েছিল, যার ফলে তার ব্যথা আরও গভীর এবং অদৃশ্য হয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল না যে সে কোথায় যাবে, কারণ তার বাপের বাড়িতে কেউ ছিল না, আর এই বিশাল মুম্বাই শহরে বিনা পয়সায় এবং বিনা সাহারায় একজন গর্ভবতী নারীর বেঁচে থাকা অসম্ভব ছিল। সে আকাশের দিকে তাকালো এবং মৌন প্রশ্ন করল যে, হে ঈশ্বর, এ তোমার কেমন পরীক্ষা যে এক পতিব্রতা নারীকে আজ কুলোটার কলঙ্ক সহ্য করতে হচ্ছে? ধীরে ধীরে সাবিত্রী নিজের ভেতর এক অদ্ভুত শক্তি অনুভব করল, যা হয়তো মমতার শক্তি ছিল, কারণ এখন তাকে নিজের জন্য নয়, বরং সেই ছোট্ট প্রাণটির জন্য বাঁচতে হবে যে তার ভেতরে শ্বাস নিচ্ছে। সে কাঁপতে থাকা হাঁটুর ওপর ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করল এবং দেওয়ালের সাহারা নিয়ে নিজেকে সামলালো। সে বন্ধ দরজার দিকে এক শেষ নজর দিল এবং মনে মনে সংকল্প নিল যে সে ফিরে এসে কখনো ভিক্ষা চাইবে না। তার আত্মসম্মান জেগে উঠেছিল, কারণ যে ঘরে তার চরিত্রের সম্মান নেই, সেখানে তার সন্তানের ভবিষ্যৎ কখনো সুরক্ষিত হতে পারে না। রাস্তায় জল হাঁটু পর্যন্ত ভরে গিয়েছিল এবং বজ্রপাতের শব্দ বুক কাঁপিয়ে দিচ্ছিল, কিন্তু সাবিত্রী নিজের পা সামনের দিকে বাড়িয়ে দিল। সে খালি পায়ে ছিল এবং তার পায়ে কাঁকড় বিঁধছিল, কিন্তু মনের আঘাত এত গভীর ছিল যে শারীরিক যন্ত্রণার কোনো অনুভূতি তার হচ্ছিল না। প্রতি কদমের সাথে সে মালহোত্রা ভিলা থেকে দূরে সরে যাচ্ছিল এবং পেছনে ফেলে আসছিল সেই ঐশ্বর্য ও বৈভব, যা আসলে ফাঁপা এবং মিথ্যা ছিল। সে নিজের পেটে হাত রাখল এবং বিড়বিড় করে বলল যে, আমি তোমাকে একজন বাবা তো দিতে পারলাম না, কিন্তু আমি তোমাকে এমন একজন মানুষ বানাবো যার মস্তক গর্বে উঁচু থাকে। শহরের উঁচু ইমারতগুলো তাকে কোনো রাক্ষসের মতো দেখছিল এবং রাস্তায় দৌড়ানো গাড়িগুলো তাকে পিষে ফেলার জন্য উদ্গ্রীব ছিল, কিন্তু সে কোনো ছায়ার মতো ফুটপাতে হাঁটতে থাকল। তার লাল শাড়ি এখন ভিজে ভারী হয়ে গিয়েছিল এবং ঠান্ডায় তার শরীর জমে যাচ্ছিল, কিন্তু তার ভেতরে জ্বলতে থাকা অপমানের আগুন তাকে উষ্ণতা দিচ্ছিল। সে জানত যে এই রাত অনেক দীর্ঘ হতে চলেছে, কিন্তু তার এটাও বিশ্বাস ছিল যে প্রতিটি কালো রাতের পর এক সকাল অবশ্যই আসে, তা সে যত দূরেই হোক না কেন। সাবিত্রী হাঁটতে হাঁটতে শহরের সেই এলাকায় পৌঁছে গেল যেখানে গরিবদের বস্তি ছিল এবং যেখানে জীবন প্রতিদিন এক সংগ্রাম ছিল। ওখানকার বাতাসে বৃষ্টির আর্দ্রতার সাথে অসহায়ত্বের গন্ধও ছিল, যা তার নিজের বর্তমান পরিস্থিতির সাথে মিলেমিশে যাচ্ছিল। সে একটি পুরনো এবং বন্ধ মন্দিরের সিঁড়িতে গিয়ে বসে পড়ল, কারণ এখন তার শরীরে এক কদমও চলার শক্তি অবশিষ্ট ছিল না। সে ভগবানের মূর্তির সামনে বসে রইল এবং তার চোখ দিয়ে ঝরতে থাকা জল এখন প্রার্থনায় পরিণত হয়েছিল, যা ন্যায় বিচারের আর্জি জানাচ্ছিল। তখনই তার মনে পড়ল যে আজ সে করবা চৌথের উপবাস রেখেছিল এবং তার ভাগ্যে এখনও এক ফোঁটা জলও জটেনি।
সে বৃষ্টির জল নিজের হাতের তালুতে ভরল এবং সেটাকেই গঙ্গা জল মনে করে পান করল, যার ফলে তার আত্মা কিছুটা শান্তি পেল। এটা তার উপবাস ভাঙার পদ্ধতি ছিল না, বরং এটা সেই সম্পর্কের সমাপ্তির ঘোষণা ছিল যাকে সে নিজের রক্ত ঘাম দিয়ে সিঞ্চিত করেছিল। সে নিজের কবজিতে বেঁচে থাকা কিছু চুড়ি খুলে ফেলল এবং মঙ্গলসূত্রকে নিজের মুঠোয় নিয়ে নিল, যা এখন তার কাছে ফাঁসির দড়ির মতো মনে হচ্ছিল। সেই রাতে সাবিত্রী জানল যে মানুষের সবচেয়ে বড় সাহারা তার নিজের আত্মবল হয় এবং দুনিয়ার সমস্ত সম্পর্ক স্বার্থের ভিত্তির ওপর টিকে থাকে। সে মন্দিরের ওই কোণে শীতে কাঁপতে থাকল, অথচ অন্যদিকে মালহোত্রা ভিলার আলিশান বেডরুমে অর্জুন মদের নেশায় ডুবে নিজের জয়ের উৎসব পালন করছিল। অর্জুন খবরও পায়নি যে সে আজ কেবল নিজের স্ত্রীকে নয়, বরং নিজের ভাগ্য এবং নিজের সুখকে ঘর থেকে বের করে দিয়েছে। নিয়তি সব কিছু দেখছিল এবং কর্মফলের হিসাব নিকাশ শুরু হয়ে গিয়েছিল, যা আগামী সময়ে সবাইকে চোকাতে হতো। বৃষ্টির ফোঁটা এখন একটু ধীর হয়ে গিয়েছিল, কিন্তু বাতাসে ঠান্ডা বেড়ে গিয়েছিল, যা সাবিত্রীর হাড় পর্যন্ত পৌঁছাচ্ছিল। সে নিজের ভেজা শাড়ি নিংড়ে নিল এবং নিজেকে গুটিয়ে বসে পড়ল, যাতে নিজের বাচ্চাকে একটু উষ্ণতা দিতে পারে। সে ভাবছিল যে কাল সকালে যখন দুনিয়া জাগবে তখন তার জন্য এক নতুন সংগ্রাম শুরু হবে, কিন্তু সে হার মানবে না। এই রাত তার জীবনের সবচেয়ে ভয়ানক রাত ছিল, কিন্তু এই রাতই তার পুনর্জন্মের কারণও হতে চলেছিল, কারণ আজ পুরনো সাবিত্রী মরে গিয়েছিল এবং এক মায়ের জন্ম হয়েছিল। ঋষিকেশের পবিত্র ভূমিতে গঙ্গা মা কলকল করে বইছিল, যেন সে সাবিত্রীর সমস্ত দুঃখকে নিজের ভেতরে সমাহিত করে নিতে চায়। মুম্বাইয়ের সেই আলিশান বাংলো থেকে বেরিয়ে সাবিত্রী যখন এখানে পৌঁছেছিল, তখন তার কাছে না তো মাথা গোজার ছাদ ছিল আর না পেট ভরার খাবার। ট্রেনের সাধারণ বগিতে ধাক্কা খেতে খেতে এবং লোকেদের গালি শুনতে শুনতে সেই দীর্ঘ সফর পার করেছিল। তার শরীর জ্বরে পুড়ছিল এবং পেটে বড় হতে থাকা বাচ্চার দায়িত্ব তাকে প্রতি মুহূর্তে দুর্বল হওয়া থেকে আটকাচ্ছিল। ঋষিকেশের ঘাটে পৌঁছতেই সে বেহুশ হয়ে পড়ে গেল, কারণ তার শরীরে আর সংগ্রাম করার তিলমাত্র শক্তি অবশিষ্টে ছিল না। যখন সাবিত্রীর চোখ খুলল, তখন সে নিজেকে একটি ভাঙাচোরা কুঁড়ে ঘরে পেল, যেখান থেকে গোবর এবং মাটির সোঁদা গন্ধ আসছিল। সামনে এক বৃদ্ধা মহিলা বসেছিল, যার মুখে বলি রেখা ছিল, কিন্তু চোখে অপার করুণার সাগর তুলছিল। সেই বুড়িমা সাবিত্রীর কপালে ভেজা কাপড় রাখল এবং তাকে গরম দুধ খেতে দিল, যা পান করে সাবিত্রীর ধরে প্রাণ এলো। মা জানালেন যে তিনি তাকে ঘাটের কিনারা থেকে তুলে এনেছেন এবং এখন তার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। সাবিত্রী সেই অপরিচিত মহিলার চরণে মাথা রেখে খুব কাঁদল এবং নিজের সব ব্যথা চোখের জলের মাধ্যমে বের করে দিল। মায়ের নাম ছিল কৌশল্যা, যিনি পেট চালানোর জন্য সারাদিন চরকা কাটতেন এবং কাপড় বোনার কাজ করতেন। সাবিত্রীও ঠিক করে নিল যে সে এখন কারো ওপর বোঝা হবে না এবং নিজের পরিশ্রমের উপার্জনে নিজের বাচ্চাকে মানুষ করবে। গর্ভাবস্থার সেই কঠিন দিনগুলোতে যখন তার বিশ্রাম এবং পুষ্টিকর খাবারের প্রয়োজন ছিল, তখন সে শুকনো রুটি খেয়ে দিন কাটিয়েছে। সে কৌশল্যা মায়ের কাছ থেকে সেলাই এবং বুননের কাজ শেখা শুরু করল, কারণ তার হাতে আগে থেকেই শিল্পের বাস ছিল। সে রাত জেগে প্রদীপের ম্লান আলোতে কাপড়ে ফুল লতাপাতা বুনতে থাকত, যাতে আসন্ন বাচ্চার জন্য কিছু টাকা জমাতে পারে। সময়ের চাকা ঘুরল এবং সেই দিনও এসে গেল যখন সাবিত্রী এক তুফানি রাতে এক পুত্র সন্তানের জন্ম দিল। কুঁড়ে ঘরের ছাদ থেকে জল টপকাচ্ছিল এবং বিদ্যুৎ চমকাচ্ছিল। ঠিক তেমনই রাত ছিল যখন তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু এবারের ব্যথা সৃষ্টির ব্যথা ছিল। এবং যখন সে নিজের ছেলের প্রথম কান্না শুনল, তখন তার মনে হলো যেন সে পুরো দুনিয়া জয় করে নিয়েছে। বাচ্চার চোখ একদম অর্জুনের মতো ছিল এবং নাক নকশাও তার মতোই হয়েছিল, যা দেখে সাবিত্রীর মন ভরে উঠল। সে নিজের ছেলের নাম রাখল অংশ, কারণ সে অর্জুনেরই তো এক অংশ ছিল, যাকে চাইলেও কেউ মুছে ফেলতে পারত না। ওদিকে মুম্বাইয়ে মালহোত্রা ভিলার জৌলুস তো বেড়ে গিয়েছিল, কিন্তু ঘরের আত্মা কোথাও হারিয়ে গিয়েছিল। অর্জুন কামিনীকে বিয়ে করে নিয়েছিল এবং সারা শহরে রিসেপশনের এক বিশাল পার্টি দেওয়া হয়েছিল। কামিনী এখন মালকিন হয়ে গিয়েছিল এবং সে এসেই বাড়ির পুরনো চাকরদের বের করে দিয়েছিল এবং বাড়ির পুরো নকশা বদলে দিয়েছিল। সে অনেক বেলা পর্যন্ত ঘুমাত এবং বাড়ির মন্দিরে প্রদীপ জ্বালানো তো দূর, সেখানে যাওয়াও নিজের শানের খেলাপ মনে করত। অর্জুনের মনে হয়েছিল যে কামিনীর আগমনে তার জীবন রঙিন হয়ে যাবে। কিন্তু ধীরে ধীরে সে সাবিত্রীর শান্ত উপস্থিতির অভাব অনুভব করতে লাগল।
অর্জুন যখন সন্ধ্যায় ক্লান্ত হয়ে অফিস থেকে ফিরত তখন সে বাড়িতে শান্তির জায়গায় কিটি পার্টির শোরগোল এবং মদের আসর পেত। কামিনী কখনো তার জন্য নিজের হাতে রান্না করত না, বরং 5 স্টার হোটেল থেকে খাবার আনানো তার অভ্যেসে পরিণত হয়েছিল। অর্জুনের সাবিত্রীর হাতের তৈরি ডাল এবং রুটির স্বাদ মনে পড়ত, যা সে বড় প্রেম করে তাকে খাওয়াতো। সে নিজেরই ঘরে পরবাসী অনুভব করতে শুরু করেছিল, কারণ এখন সেখানে সম্পর্কের উষ্ণতা নয়, বরং টাকার ঝনঝনানি এবং দেখানোর চাকচিক্য ছিল। কিন্তু তার অহংকার তাকে এটা স্বীকার করতে বাধা দিত যে সে জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছে। এক রাতে অর্জুন দমে যাওয়া গলায় কামিনীর কাছে বাচ্চার কথা পারল, কারণ তার বংশের জন্য উত্তরাধিকারীর প্রয়োজন ছিল। কামিনী যে নিজের সৌন্দর্য এবং ফিগার নিয়ে খুব বেশি সচেতন ছিল, সে মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল যে সে কখনো মা হবে না। সে খুব চতুরতার সাথে কুমিরের কান্না কাঁদতে কাঁদতে অর্জুনের কাছে মিথ্যা বলল যে সে কখনো মা হতে পারবে না। সে এর দোষও সাবিত্রীর ঘাড়ে চাপিয়ে দিল এবং বলল যে সাবিত্রীর প্রতারণার কারণে তার এত মানসিক চাপ হয়েছে যে তার গর্ভের উপর প্রভাব পড়েছে। অর্জুন সেই ধূর্ত মহিলার কথায় বিশ্বাস করে নিল এবং নিজের ভাগ্যকে দোষারোপ করতে লাগল। এদিকে ঋষিকেশে অংশ ধীরে ধীরে বড় হচ্ছিল এবং সে নিজের তুতলামি ভাষায় সাবিত্রীকে মা বলে ডাকত। সাবিত্রী সারাদিন সেলাইয়ের কাজ করত এবং অংশ তার পাশে বসে রং বেরঙের সুতো দিয়ে খেলতে থাকত। সাবিত্রী নিজের শিল্পকে এতটাই নিখুঁত করে তুলেছিল যে তার তৈরি কাপড়ের চাহিদা বাজারে বাড়তে শুরু করেছিল। স্থানীয় দোকানদাররা তাকে কাজ দিতে শুরু করেছিল এবং তার আয়ে এখন ঘরে দুবেলার রুটি এবং একটু দুধ আসতে শুরু করেছিল। সাবিত্রী শপথ করেছিল যে সে অংশকে এমন একজন মানুষ বানাবে যার কাছে ধন সম্পদ কম থাকলেও সংস্কার এবং বিদ্যার কোনো অভাব হবে না। কৌশল্যামা প্রায়ই অংশকে কোলে নিয়ে ঘুম পাড়ানি গান শোনাতেন এবং তাকে রামায়ণ ও মহাভারতের গল্প শোনাতেন। অংশের মধ্যে ছোটবেলা থেকেই এক অদ্ভুত তেজ ছিল যা তাকে সাধারণ বাচ্চাদের থেকে আলাদা করত। সে মন্দিরের ঘণ্টার আওয়াজ শুনে খুশি হতো এবং গঙ্গার আরতির সময় হাত জোর করে দাঁড়িয়ে যেত। সাবিত্রী তাকে দেখে ভাবত যে রক্ত নিজের প্রভাব দেখাচ্ছেই, কারণ অর্জুনও একসময় ধার্মিক ছিলেন, এর আগে যখন সম্পদের নেশা তাকে অন্ধ করে দিয়েছিল। সাবিত্রী নিজের ছেলেকে বাবার ব্যাপারে কখনো কিছু বলতো না, কারণ সে তার কচি মনে তিক্ততার ছায়া পড়তে দিতে চাইত না। 3 বছর কেটে গেল এবং সাবিত্রীর পরিশ্রম রং আনতে শুরু করল, কারণ তার ডিজাইন এখন শহরের বড় ব্যবসায়ীদের কাছে পৌঁছতে শুরু করেছিল। একদিন দিল্লির এক বড় ফ্যাশন হাউসের এজেন্ট তার হাতের কাজ দেখল এবং সে অবাক হয়ে গেল, কারণ এমন সূক্ষ্ম কাজ সে আগে কখনো দেখেনি। সে সাবিত্রীকে এক বড় অর্ডার দিল এবং তাকে তার মুখ চাওয়া দাম দেওয়ার প্রতিশ্রুতি দিল, যা সাবিত্রীর কাছে কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। সাবিত্রী সেই টাকা দিয়ে কৌশল্যা মায়ের কুঁড়েঘর পাকা করাল এবং নিজের কাজ বাড়ানোর জন্য আরও কিছু মহিলাকে সাথে যুক্ত করে নিল। সাবিত্রী নিজের পরিচয় গোপন রাখল এবং নিজের নাম বদলে কৌমুদি রাখল, যাতে তার পুরনো দুনিয়া তার কাছে পৌঁছতে না পারে। তার ডিজাইনে এক রুহানি শক্তি ছিল যা দর্শকদের মন্ত্রমুগ্ধ করে দিত, কারণ তাতে তার ব্যথা এবং তপস্যা লুকিয়েছিল। ধীরে ধীরে কৌমুদি নাম ফ্যাশন দুনিয়ায় এক রহস্যময় ব্র্যান্ড হতে শুরু করল, যার আলোচনা দূর দূর পর্যন্ত হতে লাগল। সাবিত্রী এখন স্বনির্ভর ছিল এবং সে নিজের চোখের জলকে নিজের শক্তি বানিয়ে নিয়েছিল। কিন্তু তার চোখে আজও এক শূন্যতা ছিল, যা কেবল অংশের হাসিতেই ভরত। অন্যদিকে মুম্বাইয়ে মালহোত্রা টেক্সটাইলসের ব্যবসা ধীরে ধীরে নিচে পড়ছিল, কারণ অর্জুনের মনোযোগ কাজে ছিল না। কামিনী অর্জুনের ক্রেডিট কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের ওপর নিজের দখল জমিয়ে নিয়েছিল এবং সে জলের মতো টাকা ওড়াচ্ছিল। সে প্রায়ই বিজনেস ট্রিপের বাহানায় শহরের বাইরে যেত, যেখানে সে নিজের পুরনো বন্ধু এবং প্রেমিকদের সাথে ফুর্তি করত। অর্জুনের এ ব্যাপারে বিন্দুমাত্র ধারণা ছিল না যে তার স্ত্রী তার পিঠ পিছে কী কাণ্ড করছে, কারণ সে নিজেরই অবসাদে ডুবেছিল। বাড়িতে রোজ ঝগড়া হতো এবং অর্জুন এখন মদের নেশায় বেশি থাকতে শুরু করেছিল। একদিন অর্জুনের মায়ের শরীর খুব খারাপ হয়ে গেল, যিনি সাবিত্রীর যাওয়ার পর থেকেই অসুস্থ থাকতে শুরু করেছিলেন। কামিনী তাদের সেবা করার বদলে তাদের বৃদ্ধাশ্রম পাঠানোর কথা বলল, যা শুনে অর্জুনের রক্ত টকবক করে ফুটতে লাগল। প্রথমবার অর্জুন কামিনীর গায়ে হাত তুলল এবং তাকে সতর্ক করল যে সে যেন নিজের সীমার মধ্যে থাকে। কামিনী বাড়িতে হাঙ্গামা শুরু করে দিল এবং অর্জুনকে হুমকি দিল যে সে তার ওপর গার্হস্থ্য হিংসার মামলা করে দেবে। সেই দিন অর্জুন তীব্রভাবে অনুভব করল যে সে কাঁচের টুকরোর জন্য হিরে হারিয়ে ফেলেছে। সে নিজের মায়ের পাশে বসে কাঁদল এবং তার সাবিত্রীর হাসি খুশি মুখ মনে পড়ল। অংশ এখন 3 বছরের হয়ে গিয়েছিল এবং তার স্কুলে যাওয়ার খুব শখ ছিল।
তাই সাবিত্রী তার ভর্তি এক ভালো স্কুলে করিয়ে দিল। স্কুলের প্রথম দিন যখন সাবিত্রী তাকে তৈরি করছিল, তখন অংশ মাসুমিয়াতের সাথে জিজ্ঞেস করল যে, মা, আমার বাবা কোথায়? সাবিত্রীর কলিজা মুখে চলে এলো এবং সে নিজের চোখের জল লুকিয়ে বলল যে, তোমার বাবা এক অনেক বড় কাজে গিয়েছেন। অংশ জিদ করল না এবং নিজের মায়ের গলা জড়িয়ে ধরল, কারণ সে নিজের মায়ের চোখে উদাসীনতা দেখতে পারত না। সাবিত্রী জানত যে সে চিরকালের জন্য সত্য লুকাতে পারবে না এবং একদিন তাকে এই প্রশ্নের মুখোমুখি হতেই হবে। বাজারে মন্দার কারণে অর্জুনের কোম্পানির এক নতুন এবং দারুণ কালেকশনের খুব প্রয়োজন ছিল, যাতে সে দেউলিয়া হওয়া থেকে বাঁচতে পারে। তার ম্যানেজার তাকে পরামর্শ দিল যে আজকাল কৌমুদি নামের ডিজাইনারের কাজ খুব চলছে এবং আমাদের তার সাথে কোলাবোরেশন করা উচিত। অর্জুন আগে কখনো এই নাম শোনেনি, কিন্তু মোড়ে তো কি আনা করে, তাই সে সেই অজ্ঞাত ডিজাইনারের সাথে যোগাযোগ করার অনুমতি দিয়ে দিল। তার বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে যেই হাতকে সে ঝটকা মেরে ফেলে দিয়েছিল, আজ সেই হাতই তাকে ডোবার হাত থেকে বাঁচাতে চলেছে। নিয়তি আরও একবার দুজনকে মিলিয়ে দেওয়ার ষড়যন্ত্র রচনা শুরু করে দিয়েছিল। ঋষিকেশে যখন সাবিত্রী জানতে পারল যে মালহোত্রা টেক্সটাইলস তার সাথে যোগাযোগ করতে চায়, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। পুরনো ক্ষত আবার তাজা হয়ে গেল এবং তার অতীত তার সামনে এসে দাঁড়ালো, যাকে সে ভোলার চেষ্টা করছিল। কৌশলরা মা তাকে বোঝালেন যে এটা ভয় পাওয়ার নয়, বরং মুখোমুখি হওয়ার সময়, এবং হয়তো ভগবান তাকে এই সুযোগ নিজের আত্মসম্মান ফিরে পাওয়ার জন্য দিয়েছেন। সাবিত্রী অনেক ভাবার পর এক শর্ত রাখল যে সে কারো সাথে দেখা করবে না এবং কেবল নিজের প্রতিনিধির মাধ্যমে কাজ করবে। সে নিজের পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত নিল। ওদিকে কামিনী যখন জানতে পারল যে অর্জুনের কোম্পানি অন্য কোনো মহিলার কাজের প্রশংসা করছে, তখন তার হিংসে হতে লাগল। তার ভয় ছিল যে যদি অর্জুনের ব্যবসা আবার চলতে শুরু করে, তাহলে তার মনোযোগ কাজের দিকে চলে যাবে এবং সে মনমানি করতে পারবে না। কামিনী অর্জুনের বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা শুরু করে দিল এবং কোম্পানির ফান্ডে কারচুপি বাড়িয়ে দিল। সে নিজের এক প্রেমিকের সাথে মিলে অর্জুনকে পুরোপুরি কাঙাল করে বিদেশে পালানোর পরিকল্পনা করছিল। পাপের ঘড়া পূর্ণ হতে চলেছিল এবং মিথ্যার দেওয়াল এখন নড়তে শুরু করেছিল। সাবিত্রী রাতের নিস্তব্ধতায় গঙ্গার তীরে বসে নিজের মনকে শান্ত করল এবং নিজেকে প্রস্তুত করল সেই লড়াইয়ের জন্য যা বিনা অস্ত্রে লড়া হবে। সে ঠিক করল যে সে নিজের কাজের মাধ্যমে অর্জুনকে দেখাবে যে একজন নারী কি করতে পারে। অংশ তার পাশে ঘুমাচ্ছিল এবং তার মুখে চাঁদের আলো পড়ছিল, যা তাকে কোনো দেবদূতের মতো দেখাচ্ছিল। সাবিত্রী তার কপালে চুমু খেল এবং মনে মনে বলল যে বেটা, তোর অধিকার তুই অবশ্যই পাবে, কিন্তু ভিক্ষায় নয়, বরং সম্মানের সাথে। পরের সকাল এক নতুন আশা নিয়ে এলো যখন সাবিত্রীর ডিজাইন মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হলো। ওই কাপড়গুলোতে শুধু সুতো ছিল না, বরং এক স্ত্রীর ত্যাগ এবং এক মায়ের সংকল্প বোনা ছিল। যেই সেই নমুনা অর্জুনের টেবিল পৌঁছাল, সেগুলো দেখা মাত্রই অর্জুনের চোখে এক অদ্ভুত চমক চলে এলো। ওই ডিজাইনে তার কিছু চেনা চেনা মনে হলো, কিছু এমন যা তার হৃদয়ে ছুঁয়ে গেল, যেন কোনো পুরনো সুর কানে বেজে উঠল। কিন্তু সে বুঝতে পারল না যে এই অনুভূতি তার কেন হচ্ছে। গল্প এখন সেই মোড়ে এসে দাঁড়িয়েছিল যেখানে সত্য এবং মিথ্যার মুখোমুখি লড়াই হতে চলেছিল। 3 বছরের বনবাস এখন শেষ হতে চলেছিল এবং অগ্নি পরীক্ষার সময় ঘনিয়ে আসছিল। ঋষিকেশের শান্ত বাতাসে এক তুফান বাড়ছিল, যা মুম্বাইয়ের কোলাহলকে স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা রাখত। সাবিত্রী এখন সেই অবলা নারী ছিল না যে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়েছিল। সে এখন দুর্গার রূপ নিয়েছিল এবং অর্জুন, যে নিজের সম্পদের অহংকারে মত্ত ছিল, শীঘ্রই নিজের হাঁটুতে আসতে চলেছিল। দিল্লির সেই বিশাল 5 তারা হোটেলের বলরুম আলোয় ঝলমল করছিল, যেখানে শহরের সমস্ত ধনী এবং শিল্পপ্রেমী জনা হয়েছিল। ঝাড়বাতির চমক এবং আতরের সুগন্ধের মাঝে অর্জুন মালহোত্রার মন কোনো জনশূন্য প্রান্তরে ঘুরে বেড়াচ্ছিল। সে এখানে কোনো পেইন্টিং বা শিল্পকলা কিনতে আসেনি, বরং সে সেই আশার সুতো ধরে এসেছিল যা হয়তো তাকে তার সাবিত্রী পর্যন্ত নিয়ে যাবে। তার হাত ঠান্ডা ছিল এবং কপালে ঘামের ফোঁটা চকচক করছিল, অথচ হলে এয়ার কন্ডিশন পুরোপুরি কাজ করছিল। প্রতিটি পার হওয়া মুহূর্ত তার হৃৎস্পন্দন বাড়িয়ে দিচ্ছিল এবং তার মনে হচ্ছিল যে আজ রাতে তার ভাগ্যের ফায়সালা হতে চলেছে। নিলাম শুরু হয়ে গিয়েছিল এবং মঞ্চে অ্যাঙ্কার একের পর এক দুর্লভ জিনিসের দর হাঁকাচ্ছিল, কিন্তু অর্জুনের দৃষ্টি বারবার প্রবেশ দরজার দিকে উঠে যাচ্ছিল। তার আশেপাশের বসে থাকা লোকেদের হাসি এবং কথা কোনো শোরগোলের মতো মনে হচ্ছিল, যা তার কানে বিঁধছিল। তার পাশে বসা এক ব্যবসায়ী তার সাথে কথা বলার চেষ্টা করল, কিন্তু অর্জুন কেবল মাথা নেড়ে তাকে এড়িয়ে গেল।
তার পুরো মনোযোগ সেই ঘোষণার ওপর ছিল যখন কৌমুদীর আগমনের কথা বলা হবে। সে নিজের পকেটে রাখা সেই ছোট গণেশজির মূর্তি শক্ত করে ধরল, যেন ওটাই তার একমাত্র সাহারা। তখনই হলের আলো ম্লান হয়ে গেল এবং মঞ্চে এক বিশেষ স্পটলাইট জ্বলে উঠল, যার সাথে ঘোষক কৌমুদীকে স্বাগত জানাল। পুরো হল তালির গর্জনে কেঁপে উঠল এবং পর্দা উঠতেই সামনে থেকে এক মহিলা প্রবেশ করল, যাকে দেখে অর্জুনের শ্বাস গলায় আটকে গেল। সে সাবিত্রী ছিল, কিন্তু সেই সাবিত্রী ছিল না যাকে সে 3 বছর আগে দেখেছিল। এ এক নতুন সাবিত্রী ছিল, যে গাঢ় নীল রঙের বেনারসি শাড়ি পরেছিল এবং যার আত্মবিশ্বাস তার চেহারা থেকে ঠিকরে বেরোচ্ছিল। তার চলা এক রানীর মতো গরিমা ছিল এবং তার চোখে সেই ভয় ছিল না যা কখনো অর্জুনের উঁচু গলায় সৃষ্টি হতো। সাবিত্রীর সাথে তার ছেলে অংশুও মঞ্চে এলো, যে এক ছোট কুর্তা পায়জামা পরেছিল এবং সে নিজের মায়ের হাত ধরেছিল। অর্জুনের নজর যেই সেই বাচ্চার ওপর পড়ল, তার মনে হলো যেন কেউ তার বুকে হাতুড়ি মেরেছে। সেই বাচ্চা হুবহু অর্জুনের কার্বন কপি ছিল, যার সেই একই তীক্ষ্ণ নাক, সেই চওড়া কপাল এবং সেই বাদামি চোখ ছিল। অংশুকে দেখা মাত্রই অর্জুনের মনে যেটুকু সন্দেহ ছিল তাও ধোঁয়ার মতো উড়ে গেল। সে তার নিজের রক্ত ছিল, যাকে সে এক ভবঘুরে এবং নাজায়েজ বলে প্রত্যাখ্যান করেছিল। অর্জুনের শরীর অবশ হয়ে গেল এবং তার চোখ দিয়ে জলের ধারা বইতে লাগল। অর্জুন নিজের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল এবং অজান্তেই তার হাত পাশে রাখা জলের গ্লাসে লাগল, যা পড়ে গিয়ে চুরচুর হয়ে গেল। কাঁচ ভাঙার শব্দ আশেপাশের লোকেদের নজর কাড়ল, কিন্তু অর্জুনের কারও পরোয়া ছিল না। তার মন চাইছিল যে সে দৌড়ে মঞ্চে যাক এবং সাবিত্রীর পায়ে পড়ে ক্ষমা চেয়ে নিক। সে নিজের ছেলেকে বুকে জড়িয়ে ধরতে চাইছিল, যাকে সে কখনো কোলে নেয়নি। কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গিয়েছিল এবং অপরাধবোধের বোঝা তাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছিল। সে দূর থেকে সেই দৃশ্য দেখছিল, যা তার চোখে প্রশান্তিও দিচ্ছিল, আবার জ্বালাও। সাবিত্রী মাইক ধরল এবং তার সুরেলা গলায় বলা শুরু করল, যা পুরো হলকে মন্ত্রমুগ্ধ করে দিল। সে তার শিল্পের কথা বলল, সংগ্রামের কথা বলল, কিন্তু কোথাও নিজের ব্যক্তিগত জীবন বা দুঃখের কথা উল্লেখ করল না। তার গলায় একটা স্থিরতা ছিল, যা বলছিল সে তার অতীতকে পেছনে ফেলে এসেছে। অর্জুন তাকে এক দৃষ্টিতে দেখছিল আর মনে করছিল কিভাবে সে তাকে চুপ করিয়ে দিত এবং তার কথাকে কখনো গুরুত্ব দিত না। আজ সেই সাবিত্রী হাজারো লোকের সামনে দাঁড়িয়ে এবং দুনিয়া তাকে শোনার জন্য পাগল। এটা অর্জুনের হার আর সাবিত্রীর জয়ের সবচেয়ে বড় প্রমাণ। অংশ তার মায়ের আঁচল নিয়ে খেলছিল আর মাঝে মধ্যে ভিড়ের দিকে দেখে হেসে দিচ্ছিল। তার সেই নিষ্পাপ হাসি অর্জুনের হৃদয়কে ক্ষতবিক্ষত করছিল, কারণ সে জানত সে এই হাসির যোগ্য নয়। অর্জুন সাহস সঞ্চয় করল এবং ভিড় চিড়ে মঞ্চের কাছে যাওয়ার চেষ্টা করল। নিরাপত্তা কর্মীরা তাকে আটকাল, কিন্তু অর্জুন রাগে তাদের সরার ইশারা করল। তার চোখের পাগলামি দেখে গার্ডরা এক মুহূর্তের জন্য ভয় পেল। সে মঞ্চের ঠিক নিচে পৌঁছাল এবং কাঁপতে থাকা গলায় ডাকল, সাবিত্রী! তার গলার স্বর মাইকের আওয়াজেও সাবিত্রীর কানে পৌঁছাল এবং সে এক মুহূর্তের জন্য থামল। সে নিচে দেখল যেখানে অর্জুন দাঁড়িয়ে, যার অবস্থা কোনো ভিখারির মতো লাগছিল, যদিও সে দামি স্যুট পরেছিল। সাবিত্রীর চোখে তাকে দেখে না কোনো চমক এলো আর না কোনো রাগ, শুধু এক অদ্ভুত শূন্যতা ছিল। সে অর্জুনকে এমনভাবে দেখল যেন সে কোনো অচেনা কেউ, যার সাথে তার কখনো কোনো সম্পর্ক ছিল না। এই অবজ্ঞা অর্জুনের জন্য কোনো চড়ের চেয়ে কম ছিল না। সে ভেবেছিল সাবিত্রী তাকে দেখে কেঁদে ফেলবে বা চিৎকার করবে, কিন্তু তার এই নীরবতা তাকে তিলে তিলে মারছিল। সাবিত্রী নিজের নজর সরিয়ে নিল এবং নিলাম প্রক্রিয়া শুরু করার ইশারা দিল। যেন অর্জুনের ওখানে থাকা তার কাছে কোনো মানে রাখে না। অর্জুনের মন ভেঙে গেল, কিন্তু সে হার মানল না। যখন সাবিত্রীর সবচেয়ে সেরা শিল্পকর্ম যশোদা আর কৃষ্ণের একটা ক্যানভাসে সুতোর কাজের ছবি এর নিলাম শুরু হলো, তো অর্জুন পাগলের মতো দর হাঁকাতে শুরু করল। লোক 10 লাখ বলছিল, তো অর্জুন সোজা 50 লাখ বলছিল। এটা তার হতাশা ছিল। সে দুনিয়াকে আর সাবিত্রীকে দেখাতে চাইছিল যে সে সব কিছু হারিয়েও তাকে ফিরে পেতে চায়। হলের নিস্তব্ধতা নেমে এলো, কারণ দর কোটিতে পৌঁছে গিয়েছিল, আর অর্জুনের পাগলামি দেখে অন্য কেউ দর হাঁকানোর সাহস করছিল না।
অবশেষে ওই শিল্পকর্ম অর্জুনের নামে হলো এবং তাকে মঞ্চে ডাকা হলো। অর্জুন কাঁপতে থাকা পায়ে সিঁড়ি চড়ল এবং সাবিত্রীর সামনে গিয়ে দাঁড়াল। সে তার এত কাছে ছিল যে সে সাবিত্রীর সেই পুরনো বেলি ফুলের গন্ধ পাচ্ছিল যা তার স্মৃতিতে ছিল। তার চোখ জলে ভরা ছিল আর সে কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দ তার গলায় আটকে রইল। সাবিত্রী কোনো আবেগ ছাড়াই ওই ছবি অর্জুনের দিকে বাড়িয়ে দিল এবং আনুষ্ঠানিক স্বরে বলল, অভিনন্দন মিস্টার মালহোত্রা, এই শিল্পকর্ম এখন আপনার। সে অর্জুনকে মিস্টার মালহোত্রা বলে সম্বোধন করল, যা অর্জুনের বুকে তীরের মতো বিঁধল। সে ধীর স্বরে বলল, সাবিত্রী, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় পাপী। কিন্তু সাবিত্রী এমন ভাব করল যেন সে কিছু শুনতেই পায়নি। সে নিজের নজর নামালো না এবং সোজা অর্জুনের চোখে দেখল, যেখানে এখন কেবল অনুতাপের আগুন জ্বলছিল। তখনই অংশ তার মায়ের হাত টানল এবং নিজের তোতলামি ভাষায় জিজ্ঞাসা করল, মা, এই আঙ্কাল কেন কাঁদছেন? উনি কি খেলনা পাননি? নিজেরই ছেলের মুখ থেকে আঙ্কাল শব্দ শুনে অর্জুনের দুনিয়া ধ্বংস হয়ে গেল। সে যেই বাচ্চাকে ছেলে ডাকার জন্য ছটফট করছিল, সে তাকে এক অপরিচিত মনে করছে। এই শাস্তি মৃত্যুর চেয়েও খারাপ ছিল। অর্জুন নিজের হাত বাড়িয়ে অংশকে ছুঁতে চাইছিল, কিন্তু সাবিত্রীর সাথে সাথে অংশকে পেছনে টেনে নিল এবং নিজের কোলে তুলে নিল। সে নিজের চোখ দিয়ে অর্জুনকে সতর্ক করল যেন সে তার ছেলের থেকে দূরে থাকে। সাবিত্রী মাইকে সবার ধন্যবাদ জানালো এবং অংশকে নিয়ে মঞ্চের পেছনে যেতে লাগল। অর্জুন ওখানেই দাঁড়িয়ে রইল, হাতে ওই ছবিটা ধরে, যা সে কোটিতে কিনেছিল, কিন্তু যা তার জীবন, তার স্ত্রী এবং তার বাচ্চা তার থেকে কেড়ে নিয়েছিল। তা অমূল্য ছিল। ভিড় তালি বাজাচ্ছিল, কিন্তু অর্জুন কেবল নিজের মন ভাঙার শব্দ শুনতে পাচ্ছিল। সে মঞ্চ থেকে নিচে নামল, তার মাথা নিচু ছিল এবং তার মনে হলো সে নিজেরই নজরে এত নিচে নেমে গেছে যে আর কখনো উঠতে পারবে না। সে দৌড়ে ব্যাকস্টেজের দিকে গেল, কারণ সে সাবিত্রীকে এভাবে যেতে দিতে পারত না। করিডোরে সে সাবিত্রীকে আটকাল, যেখানে সে নিজের গাড়ির দিকে যাচ্ছিল। অর্জুন তার সামনে হাত জোর করল এবং মিনতি করে বলল, সাবিত্রী, আমাকে একটা সুযোগ দাও। আমি জানি আমি ঘোর অপরাধ করেছি, কিন্তু অংশ আমার ছেলে, এই সত্য তুমি বদলাতে পারবে না। সাবিত্রী থামল। সে নিজের ছেলেকে গাড়িতে বসালো এবং তারপর ঘুরে অর্জুনের মুখোমুখি হল। তার চোখে এখন দুর্গার রূপ ছিল। সাবিত্রী কড়া ভাষায় বলল, অর্জুন মালহোত্রা, অংশ কেবল আমার ছেলে। তার বাবা তো 3 বছর আগেই মরে গিয়েছিল, যখন তুমি এক গর্ভবতী নারীকে কাদায় ধাক্কা দিয়েছিলে। তুমি আজ যা দেখছ সে তোমার স্ত্রী নয়, সে কৌমুদী, যে নিজের ছাই থেকে নিজেকে তৈরি করেছে। তোমার টাকা আর তোমার সম্পদ আমাকে কিনতে পারবে না। আমার আর আমার ছেলের রাস্তা থেকে সরে যাও, নইলে আমি ভুলে যাব যে কখনো আমি তোমাকে ভালোবেসেছিলাম। অর্জুন তার শব্দের তাপে ঝলসে গেল এবং একটা শব্দও বলতে পারল না। তখনই গাড়ির ভেতর থেকে অংশের কান্নার শব্দ এলো। সাবিত্রী ঘাবড়ে গিয়ে গাড়ির দিকে দৌড়ালো। সে দেখল যে অংশের মুখ নীল হয়ে যাচ্ছে এবং তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে জোরে জোরে হাঁপাচ্ছিল এবং তার চোখ পাথরের মতো হয়ে যাচ্ছিল। সাবিত্রীর মমতা কেঁদে উঠল এবং সে চিৎকার করল, অংশ, কি হলো তোমাকে? অর্জুনও দৌড়ে সেখানে পৌঁছালো। সে দেখল তার ছেলে ছটফট করছে। পুরনো সব তিক্ততা এক মুহূর্তের জন্য গায়েব হয়ে গেল এবং সেখানে কেবল 2 জন মা বাবা রয়ে গেল, যারা তাদের বাচ্চার প্রাণের জন্য ভয় পাচ্ছিল। অর্জুন সাথে সাথে পরিস্থিতি সামলালো এবং বলল, সাবিত্রী, একে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। আমার গাড়ি বড়, চলো জলদি করো। সাবিত্রীর কাছে তর্ক করার সময় ছিল না। তার ছেলে তার বাহুতে নিস্তেজ হয়ে পড়ছিল। সে অর্জুনের সাহায্য স্বীকার করে নিল, কারণ এক মায়ের অহংকার তার বাচ্চার প্রাণের চেয়ে বড় হতে পারত না। অর্জুন অংশকে নিজের কোলে তুলল। প্রথমবার বাবা ছেলেকে স্পর্শ করল, কিন্তু এটা খুশির মুহূর্ত ছিল না, বরং এক ভয়ানক ভয়ের মুহূর্ত ছিল। অংশের শরীর জ্বরে পুড়ছিল। অর্জুন নিজের গাড়িকে অ্যাম্বুলেন্সের মতো ছোটাল। সে বারবার পিছনে ঘুরে দেখছিল, যেখানে সাবিত্রী অংশের বুক ঘষছিল এবং কাঁদতে কাঁদতে ভগবানকে ডাকছিল। অর্জুন মনে মনে প্রার্থনা করছিল, হে ঈশ্বর, আমার পাপের শাস্তি আমার বাচ্চাকে দিও না, আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু ওকে বাঁচিয়ে দাও। সে জানত যে এটা কোনো সাধারণ রোগ নয়। তার মনে পড়ল যে তার বংশে এক জিনগত রোগ ছিল, যা কখনো কখনো বাচ্চাদের মধ্যে দেখা দেয়। কি তার কর্মের ফল তার ছেলেকে ভুগতে হচ্ছে? গাড়ি হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের সামনে থামল। অর্জুন অংশকে নিয়ে ভেতরে দৌড়াল।
এবং ডাক্তারদের চিৎকার করে ডাকতে লাগল। স্ট্রেচার এলো এবং অংশকে ভেতরে নিয়ে যাওয়া হলো। সাবিত্রীর কেঁদে কেঁদে খারাপ অবস্থা ছিল এবং সে দেওয়ালের সাহারা নিয়ে দাঁড়িয়েছিল। অর্জুন তার কাছে গেল এবং তার কাঁধে হাত রাখার চেষ্টা করল, কিন্তু তারপর থেমে গেল। সে জানত যে তাকে ছোঁয়ার অধিকার সে হারিয়ে ফেলেছে। সে শুধু দূরে দাঁড়িয়ে ওই লাল বাতির দিকে তাকিয়ে রইল, যা অপারেশন থিয়েটারের বাইরে জ্বলছিল, ঠিক তেমনই যেমন তার জীবনে বিপদের ঘণ্টা বাজছিল। হাসপাতালের সেই ঠান্ডা করিডোর তাদের কান্নায় প্রতিধ্বনিত হচ্ছিল। এটা সেই রাত ছিল যা তাদের সম্পর্কের শেষ সিদ্ধান্ত নিতে চলেছিল। নিয়তি তাদের আবার একসাথে দাঁড় করিয়ে দিয়েছিল, কিন্তু ভালোবাসার সুতো দিয়ে নয়, বরং ব্যথা আর বাধ্যবাধকতার শিকল দিয়ে। অর্জুন নিজের পকেট থেকে সেই গণেশ মূর্তি বের করল এবং মুঠোয় চেপে ধরল। আজ তার নিজের দৌলত, নিজের প্রতিপত্তি সব বেকার মনে হচ্ছিল। যদি তার কাছে কিছু ছিল, তো তা কেবল প্রার্থনা। সে দেওয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে পড়ল এবং তার চোখ দিয়ে ঝরতে থাকা জল মেঝেতে পড়ছিল, যা তার অনুতাপের প্রথম আসল ফোঁটা ছিল। হাসপাতালের সেই ঠান্ডা এবং নির্জীব করিডোরে মৃত্যুর নিস্তব্ধতা ছড়িয়েছিল এবং কেবল মেশিনের বিপিং শব্দ সেই নীরবতাকে চিরে দিচ্ছিল। অপারেশন থিয়েটারের বাইরে জ্বলতে থাকা লাল বাতি অর্জুন এবং সাবিত্রী দুজনেরই হৃদয়ে বিপদের ঘণ্টা বাজাচ্ছিল। সাবিত্রী দেওয়ালে মাথা ঠেকিয়ে ক্রমাগত ভগবান শিবের নাম জপ করছিল এবং তার চোখ দিয়ে ঝরতে থাকা জল এখন শুকিয়ে গিয়েছিল। অর্জুন তার কাছেই বেঞ্চে বসেছিল, মাথা নিচু করে, যেন কোনো অপরাধী নিজের শাস্তির অপেক্ষা করছে। তার প্রতি মুহূর্তে সেই দৃশ্য মনে পড়ছিল, যখন সে নিজের গর্ভবতী স্ত্রীকে বৃষ্টিতে ঘর থেকে বাইরে ধাক্কা দিয়েছিল। এবং আজ নিয়তি তাকে সেই মোড়েই এনে দাঁড় করিয়ে দিয়েছে, যেখানে তার সম্পদ কানাকড়ির দরে বিক্রি হচ্ছে। হঠাৎ অপারেশন থিয়েটারের দরজা খুলল এবং ডাক্তার বাইরে এলেন, যার মুখে চিন্তার গভীর রেখা ছিল। সাবিত্রী এবং অর্জুন দুজনেই ছুটে তাদের দিকে দৌড়াল এবং ডাক্তার গম্ভীর স্বরে জানালেন যে বাচ্চার অবস্থা খুব সংকটজনক। তিনি বললেন যে অংশের অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে এবং তার এক্ষুনি রক্তের প্রয়োজন। কিন্তু সমস্যা হলো যে তার রক্তের গ্রুপ খুব বিরল। ডাক্তার জানালেন যে এটা বোম্বে ব্লাড গ্রুপ, যা লাখের মধ্যে কোনো একজনের হয়, এবং ব্লাড ব্যাংকে এটা উপলব্ধ নয়। এটা শোনামাত্রই সাবিত্রীর পায়ের নিচ থেকে মাটি সরে গেল এবং সে মাথা ঘুরে পড়তেই যাচ্ছিল যে অর্জুন তাকে সামলে নিল। অর্জুন ডাক্তারের চোখে চোখ রেখে দৃঢ়তার সাথে বলল যে ডাক্তার, আপনি আমার রক্ত নিন, কারণ আমার ব্লাড গ্রুপও বোম্বে ব্লাড গ্রুপ। ডাক্তার অবাক হয়ে অর্জুনের দিকে তাকালেন এবং তারপর স্বস্তির নিঃশ্বাস ফেললেন, যেন তারা ডুবন্ত অবস্থায় খড়কুটোর সাহারা পেলেন। এটা সেই মুহূর্ত ছিল যখন প্রকৃতি স্বয়ং সাক্ষ্য দিয়ে দিল যে অংশ এবং অর্জুনের সম্পর্ক কেবল কাগজের নয়, বরং রক্ত এবং আত্মার। অর্জুনকে সাথে সাথে ব্লাড ডোনেশন রুমে নিয়ে যাওয়া হলো, যেখানে সে নিজের জামার হাতা উপরে তুলল। যেই সূচ তার শিরায় ফুটল, তার মনে হলো যেন সে নিজের পাপের প্রায়শ্চিত্ত করছে এবং তার দূষিত রক্ত এখন এক নতুন জীবন বাঁচানোর জন্য পবিত্র হচ্ছে। রক্তদান করার সময় অর্জুন শুয়েছিল এবং এক স্বচ্ছ পাইপ দিয়ে নিজের রক্ত থলিতে যেতে দেখছিল। সে অনুভব করছিল যে এটা রক্ত নয়, বরং তার নিজের প্রাণ অংশের শরীরে যাচ্ছে। তার মনে পড়ল যে কিভাবে সে সবসময় নিজের রক্ত এবং বংশের অহংকার করত, কিন্তু যখন আসল ওয়ারিশ সামনে এলো, তখন সে তাকে চিনতেও অস্বীকার করে দিয়েছিল। তার চোখ দিয়ে অনুতাপের জল বইতে লাগল এবং সে মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগল যে, হে প্রভু, আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু আমার ছেলেকে জীবন দান করো। এটা তার জীবনের প্রথম নিঃস্বার্থ কর্ম ছিল, যা তার অহংকারের দেওয়াল ভেঙে দিয়েছিল। কিছুক্ষণ পরেই ডাক্তার বাইরে এসে জানালেন যে ট্রান্সফিউশন সফল হয়েছে এবং অংশ এখন বিপদমুক্ত। সাবিত্রী স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং সে মাটিতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। তখনই হাসপাতালের করিডোরে পুলিশের জুতোর ভারী শব্দ প্রতিধ্বনিত হল এবং ইন্সপেক্টর শিন্ডে নিজের দলের সাথে সেখানে প্রবেশ করলেন। তাদের সাথে হাতকড়ায় বাঁধা অবস্থায় কামিনী ছিল, যার মুখের মেকআপ চোখের জলে ধুয়ে গিয়েছিল এবং সে কোনো পাগল মহিলার মতো চিৎকার করছিল। অর্জুন তাকে দেখল, কিন্তু তার চোখে এখন তার জন্য না তো প্রেম ছিল আর না ঘৃণা, কেবল এক গভীর শূন্যতা ছিল। ইন্সপেক্টর অর্জুনের কাছে এসে জানালেন যে আপনার গোয়েন্দা আমাদের সব প্রমাণ সঁপে দিয়েছেন এবং আমরা কামিনীকে হাসপাতালের বাইরে থেকে গ্রেফতার করেছি, যেখানে সে এটা দেখতে এসেছিল যে অংশ মারা যায় কিনা।
জানা গেছে যে কামিনীই অংশের খাবারে বিষ মেশানোর চেষ্টা করেছিল, যাতে অর্জুনের ওয়ারিশ শেষ হয়ে যায় এবং সমস্ত সম্পত্তি তার হয়ে যায়। এটা শুনে অর্জুনের রক্ত টক বক করে ফুটতে লাগলো এবং সে কামিনীর দিকে তেড়ে গেল, কিন্তু পুলিশ তাকে আটকে দিল। কামিনী মিনতি করছিল এবং অর্জুনের কাছে সাহায্যের ভিক্ষা চাইছিল, কিন্তু অর্জুন মুখ ঘুরিয়ে নিল। সে বুঝতে পেরেছিল যে যেই সৌন্দর্যের পেছনে সে দৌড়েছিল তা আসলে এক বিষাক্ত নাগিন ছিল। পুলিশ কামিনীকে টেনে হিঁচড়ে নিয়ে গেল এবং হাসপাতালে আবার শান্তি নেমে এলো। ডাক্তার অর্জুনকে একটা খাম ধরিয়ে দিলেন এবং বললেন যে এটা ডিএনএ রিপোর্ট, যার এখন হয়তো প্রয়োজন নেই, কারণ রক্তের সম্পর্ক সব প্রমাণ করে দিয়েছে। অর্জুন সেই খামটা না খুলেই ছিঁড়ে ফেলল, কারণ তার এখন কোনো প্রমাণের প্রয়োজন ছিল না। তার হৃদয় জানত, তার আত্মা জানত এবং তার রক্ত জানত যে অংশ তার ছেলে। সে ধীরে ধীরে সেই ওয়ার্ডের দিকে এগিয়ে গেল, যেখানে সাবিত্রী অংশের শিয়রে বসে তার চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। ঘরে প্রবেশ করতেই অর্জুনের এক পবিত্রতার অনুভূতি হল, যেন সে কোনো মন্দিরের গর্ভগৃহে এসে গেছে। অংশ গভীর ঘুমেছিল এবং তার মুখে এখন লালিমা ফিরে এসেছিল। সাবিত্রী অর্জুনকে আসতে দেখল, কিন্তু সে কিছু বলল না। অর্জুন ধীরে ধীরে এগিয়ে গেল এবং সাবিত্রীর পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। সে নিজের মাথা সাবিত্রীর পায়ের উপর রাখল এবং বাচ্চার মতো কাঁদতে লাগল। এটা সেই অহংকারী অর্জুন মালহোত্রার শেষ ছিল এবং এক পিতার জন্ম ছিল। তার কান্না ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল এবং সে বারবার কেবল একটাই শব্দ আওড়াচ্ছিল, ক্ষমা। অর্জুন রুদ্ধ গলায় বলল যে সাবিত্রী, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে অনেক দুঃখ দিয়েছি এবং আমি নরকের যোগ্য। সে বলল যে আমি আমার সব দৌলত, সব ব্যবসা এবং এই আলিশান জীবন তোমার আর অংশের নামে করে দিচ্ছি। শুধু আমাকে নিজের পরিবারে ফিরে আসার একটা সুযোগ দাও। সে কথা দিল যে সে সারা জীবন তাদের দাস হয়ে থাকবে এবং কখনো কোনো অভিযোগ করবে না। তার চোখে সত্যিকারের অনুতাপ ছিল এবং সে সত্যি বদলে গিয়েছিল। সে চাইছিল যে সাবিত্রী তাকে আবার স্বামী হিসেবে গ্রহণ করে নিক, যাতে তারা আবার এক সুখী পরিবার হতে পারে। সাবিত্রী কিছুক্ষণ অর্জুনকে কাঁদতে দেখল এবং তারপর ধীরে ধীরে নিজের পা পেছনে সরিয়ে নিল। সে অর্জুনের কাঁধে হাত রাখল এবং তাকে ওঠার ইশারা দিল। তার চোখে এখন জল ছিল না, বরং এক অদ্ভুত শান্তি এবং স্থিরতা ছিল, যা গঙ্গার জলের মতো ছিল। সে বলল যে অর্জুন, তুমি ওঠো। তুমি অংশের বাবা এবং তুমি আজ তাকে নিজের প্রাণ দিয়ে বাঁচিয়েছ, যার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু এক স্বামী হিসেবে তুমি সেই রাতেই মরে গিয়েছিলে, যখন তুমি আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলে। কাঁচ যখন একবার ভেঙে যায় তখন তা জোড়া লাগানো যায়, কিন্তু তাতে ফাটল সবসময় থেকে যায়। সাবিত্রী জানালা দিয়ে বাইরে দেখতে দেখতে বলল যে আমি এখন সেই পুরনো অবলা সাবিত্রী নই যে তোমার দরজায় নিজের জায়গার ভিক্ষা চাইবে। আমি এখন কৌমুদী, এক স্বাধীন এবং স্বাভিমানী নারী, যে নিজের দমে নিজের পরিচয় বানিয়েছে। যদি আমি তোমার কাছে ফিরে যাই, তবে আমি নিজের সেই আত্মশক্তির অপমান করব যা আমাকে বাঁচিয়ে রেখেছে। সে স্পষ্ট করে দিল যে সে অর্জুনকে মাফ করতে পারে, কিন্তু ভুলতে পারে না। বিশ্বাসের যে সুতো ছেড়েছে তা আর কখনো জোড়া লাগতে পারে না। চাই অর্জুন সারা দুনিয়ার দৌলত তার পায়ে কেন এনে না দেয়। অর্জুন সাবিত্রীর চোখে দেখল এবং তাকে সেখানে তার সিদ্ধান্ত অটল মনে হল। সে বুঝতে পারল যে সে যা হারিয়েছে তা আর কখনো ফিরে পাওয়া যাবে না। সাবিত্রী বলল যে অংশের নিজের বাবার ভালোবাসা পাওয়ার পুরো অধিকার আছে, তাই তুমি যখন চাও তার সাথে দেখা করতে পারো। তুমি তার বাবা থাকবে, কিন্তু আমার স্বামী কখনো নয়। আমি একাই থাকব এবং নিজের ছেলেকে মানবতার পাঠ পড়াবো, যাতে সে বড় হয়ে তোমার মতো না হয়। এই শব্দগুলো তেতো ছিল, কিন্তু এটাই সত্য ছিল এবং অর্জুনকে এই তেতো ঘোঁক গিলতেই হতো। আগামী কিছুদিনের মধ্যে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর সাবিত্রী অংশকে নিয়ে নিজের ঋষিকেশের আশ্রমে ফিরে গেল। অর্জুন তাদের আটকানোর অনেক চেষ্টা করল। সে মুম্বাইতে তাদের জন্য এক আলাদা বাংলো কেনার প্রস্তাব দিল, কিন্তু সাবিত্রী সব প্রত্যাখ্যান করে দিল। সে নিজের পরিশ্রমের উপার্জন এবং সাধারণ জীবনই বাঁচতে চাইছিল। অর্জুন তাদের স্টেশন পর্যন্ত ছাড়ল এবং যখন ট্রেন ছাড়ল তো অংশ জানালা দিয়ে হাত নাড়ল। অর্জুন প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে রইল, ঠিক তেমনই যেমন সেই রাতে সাবিত্রী একা রাস্তায় দাঁড়িয়েছিল। সময়ের চক্র পূর্ণ হয়ে গিয়েছিল। গল্পের শেষ এক সুখকর কিন্তু ভারী অনুভূতির সাথে হল। অর্জুন নিজের জীবন পুরোপুরি বদলে দিল। সে নিজের কোম্পানির এক বড় অংশ অনাথাশ্রম এবং বিধবা আশ্রমের নামে করে দিল। সে প্রতি মাসে ঋষিকেশ যেত এবং দূর থেকে সাবিত্রীকে কাজ করতে দেখত এবং অংশের সাথে কিছু মুহূর্ত কাটাত। সেই মুহূর্তগুলোতে সে যেই খুশি পেত তা তার আরবদের সম্পত্তির চেয়ে অনেক বেশি ছিল।
সে ফিরে মুম্বাই ফিরত তো নিজের খালি মহলে সাবিত্রীর ছবির সাথে কথা বলতো। সে এখন বুঝতে পেরেছিল যে কর্মের ফল প্রত্যেক মানুষকে ভোগ করতে হয়, তা সে যত শক্তিশালীই কেন না হোক। সে নিজের সীতার মতো স্ত্রীকে হারিয়ে ফেলেছিল এবং এখন তাকে রামের মতো বিরহে জীবন কাটাতে হবে। কিন্তু এই বিরহেও এক সন্তোষ ছিল যে তার ছেলে সুরক্ষিত আছে এবং তার স্ত্রী সম্মানের সাথে বাঁচছে। অনুতাপের আগুন তাকে পুড়িয়েছিল অবশ্যই, কিন্তু সেই আগুনই তাকে খাঁটি সোনাও বানিয়ে দিয়েছিল। সে এক এমন অসম্পূর্ণ মানুষ হয়ে গিয়েছিল যার কাছে সব কিছু থেকেও কিছু ছিল না, এবং এটাই তার নিয়তি ছিল, এটাই তার প্রায়শ্চিত্ত।